একটা চিরকুটের ওজন কয়েক গ্রাম, অথচ সেটাতেই যেন লুকিয়ে ছিল বাংলাদেশের 23 বছরের অপেক্ষা। ভুটানের শান্ত রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হলো সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্র, আর সেখানে বাংলাদেশ পড়েছে গ্রুপ এতে। আর লাল সবুজের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং এই ভুটান। আর বি গ্রুপে ভারতের সঙ্গে হয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। এই গ্রুপ বাংলাদেশ কতটা স্বস্তির, কোথায় লুকিয়ে বিপদ, থিম্পু ড্র অনুষ্ঠান স্থল থেকে সেসবে জানাচ্ছেন জুবায়ের নূর। মঞ্চ আলো এখনো জ্বলছে, কাচের পাত্রগুলো সামনে। পার্থক্য শুধু কিছুক্ষণ আগে যেগুলোর ভেতর লুকিয়ে ছিল অনিশ্চয়তা, সেখান থেকেই এখন বেরিয়ে এসেছে বাংলাদেশের সম্ভাব্য ফাইনালের মানচিত্র। সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ পড়েছে এ গ্রুপে। লাল সবুজের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। আমাদের গ্রুপ নিয়ে আমি যদি বলি, ইটস ব্যালেন্স বাট নট অ্যান ইজি গ্রুপ। কারণ আপনি জানেন শ্রীলঙ্কা ইজ এ ভেরি গুড টিম অ্যান্ড অলসো ভুটান। সো আই থিঙ্ক যেভাবে হয়েছে প্রতিটা ম্যাচে কম্পিটিটিভ হবে। আর এটা তো আমাদের ওয়ার্ল্ড কাপ, এবং এই মুহূর্তে আমরা র্যাঙ্কিংয়ের দিক দিয়ে আমাদের উপরে 2-3টে দেশ আছে সাফের। সো আমাদের তো যে অবজেক্টিভ হচ্ছে সেখানে আমরা যেন উপরে আসতে পারি ইনশাআল্লাহ। কাগজে কলমে বাংলাদেশের ড্রটি বেশ স্বস্তির মনে হতে পারে। গ্রুপ পর্বে এড়িয়ে গেছে ভারত ও মালদ্বীপ, দক্ষিণ এশিয়ার দুই সাবেক চ্যাম্পিয়নকে। তবে শ্রীলঙ্কা ও ভুটানকে হালকাভাবে দেখার সুযোগ নেই। সাফের ছোট্ট ইতিহাসে অনেকবার বড় দলের হিসাব উল্টা করে দিয়েছে তথাকথিত এই আন্ডারডগরাই। এই গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমিফাইনালে, আর সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের অবস্থান। এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বি গ্রুপের রানার্স আপের বিপক্ষে, আর অন্য সেমিফাইনালে বি গ্রুপের চ্যাম্পিয়নের প্রতিপক্ষ হবে এ গ্রুপের রানার্স আপ। অর্থাৎ বাংলাদেশ ও ভারত নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হলে তারা থাকবে দুই ভিন্ন সেমিফাইনালে। তখন দুই দলই জিতলে বাংলাদেশ ও ভারত মহারণ হবে সরাসরি ফাইনাল। অন্যথায় বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়ে যাবে সেমিফাইনালেই। হোম ম্যাচ যেহেতু, আমি মনে করি আমাদের টিম ইজ এক্সট্রিমলি কনফিডেন্ট, অত্যন্ত আত্মবিশ্বাসী। দে উইল প্লে টু বি দ্য চ্যাম্পিয়ন্স, আমি এতটুকু বলতে পারি। অ্যান্ড আমি সবসময় একটা কথা বলি যে লেট দ্য বেস্ট টিম বি দ্য চ্যাম্পিয়ন, অ্যান্ড ইনশাল্লাহ লেট দ্য বেস্ট টিম বি বাংলাদেশ ইনশাল্লাহ। আমরা আমাদের পূর্ণ শক্তিমত্তা দিয়ে নামবো। একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ডিপেন্ডিং অন স্পেশালি ফর হামজা, যে হামজা চৌধুরী আসলে কোন ক্লাবে যায় এবং কোন লিগে খেলে। সো ওটার পরে বুঝতে পারবো ওকে উইন্ডোর বাইরে যে খেলাগুলি আছে সেখানে আমরা পাবো কি পাবো না। আমরা এতটুকু বলতে পারি যে আমাদের পূর্ণ শক্তিমত্তা দিয়ে নামবো ইনশাল্লাহ। সুতরাং এখানে হামজা, সমিত, জায়ান না খালি আরও বেশ কিছু অরিজিনাল প্লেয়ার আসবে ইনশাল্লাহ, অ্যান্ড হোপফুলি উইল গিভ এ গ্রেট ফাইট। 23 বছর আগে ঢাকায় শেষবার সাফ জিতেছিল বাংলাদেশ। এবার আবার আয়োজক ঢাকা, সঙ্গে হামজা চৌধুরী ও নতুন প্রবাসী প্রজন্মকে ঘিরে বড় প্রত্যাশা। থিম্পুর ড্রটাই বাংলাদেশের জন্য শুধু প্রতিপক্ষ ঠিক করেনি, খুলে দিয়েছে বহুল প্রতীক্ষিত এক ফাইনালের সম্ভাব্য দরজাও। ড্রয়ের কাজ শেষ, এবার কাগজের মস্তিষ্ককে মাঠের সাফল্যে বদলে দেওয়ার পালা। জুবায়ের নূর, 71, থিম্পু, ভুটান। কেমন হলো সাউথ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ড্র? বাংলাদেশ এবার পারবে তো 23 বছরের পুরনো স্মৃতি ফেরাতে? ল্যান্ড অফ হ্যাপিনেসের ভাগ্য নির্ধারণ মঞ্চে বিধাতা ছিল বাংলাদেশের পক্ষে। গ্রুপ এতে লাল সবুজের প্রতিপক্ষ সহজ হওয়ায় এবার ভারত নয়, বরং শিরোপার হট ফেভারিট থমাস ডুলি শিশুরাই। তবে বড় বিপদ যে এখনো বাকি। ফিফা উইন্ডোর সঙ্গে সাফের স্ক্যাডিউল ক্ল্যাশ করায় হামজা, ফাহমিদুলদের ছাড়াই খেলতে হতে পারে বাংলাদেশকে। আদৌ কি ওদের ছাড়া সাফ জেতা সম্ভব? সাবেক ফুটবলার এমিলি, আশরাফুল রানাদের মতে হামজাদের ছাড়া এ জার্নি হবে একেবারেই অসম্ভব। বিস্তারিত রিপোর্টে। ল্যান্ড অফ হ্যাপিনেসে বাংলাদেশের হ্যাপিওয়ালা স্টার্টিং। 23 বছর অপেক্ষার আর 8 বছর পর আবার ঘরের মাঠ। এবার মঞ্চ বাংলাদেশ, লক্ষ্য একটাই, সোনালী ট্রফি। শব্দটা ছোট্ট, কিন্তু এফেক্টটা যে হিউজ। নির্ধারণ হলো ভাগ্য। সাউথ এশিয়ার বিশ্বকাপে কে লড়বে কার বিপক্ষে, তার আমলনামাটাই এবার রেডি। দ্য স্টেজ ইজ সেট, দ্য কাউন্টডাউন হ্যাজ বিগান। সাফের ড্রয়ের সুখের বার্তা নিয়ে হাজির গ্রুপ এ। স্বাগতিক বাংলাদেশের জন্য ওখানে অবস্থান শ্রীলঙ্কা আর ভুটানের। কাগজে কলমে পথটা সহজ মনে হলেও আসলে কি অতটা সহজ? একটু ব্যাখ্যা করা যাক ব্যাপারটা। লঙ্কানরা টানা 6টা আসরে গ্রুপ পর্বের বৈতরণী এখনো পেরোতে পারেনি। আর অন্যদিকে ভুটানের জন্য ইতিহাসটা যে একেবারেই করুণ। সাফের হিস্ট্রিতে কোনোদিনই গ্রুপ পর্ব পেরোনো হয়নি ড্রাগনের দেশটির। সেই বিবেচনায় গ্রুপ এতে লাল সবুজ যে হট ফেভারিট তা আর বলার অপেক্ষা করি। অন্যদিকে গ্রুপ বি যেন একেবারে গ্রুপ অফ ডেথ। ভারত, পাকিস্তান, মালদ্বীপ
তিন দলেই একে অপরের জন্য টাফ টেস্ট। এখানে ভুলের যে সুযোগ নেই, কারণ অ্যাকচুয়াল এদিক ওদিক তো খেল খতম। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়। গ্রুপ সঙ্গী হিসেবে লাল সবুজের জন্য নেই ব্লু টাইগারদের ভয়াল থাবা। বাংলাদেশের সামনেও তাই সোনার সুযোগ, কিন্তু এই সুযোগ কি ইতিহাসে রূপ নেবে নাকি আবারও অধরাই থাকবে স্বপ্ন? আমার কাছে মনে হয় যে এবার সাব টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় একটা সুযোগ থাকবে, কারণ এই বাংলাদেশ টিমের স্কোয়াডে দেখেন আপনার হামজা সমেত যুক্ত হওয়ার পরে কিন্তু এই প্রথম তারা সাফে অংশগ্রহণ করবে। তারা সহকারে আমার কাছে মনে হয় যে একটা স্ট্রং একটা স্কোয়াড নিয়ে আসলে বাংলাদেশ সাব ফুটবলে আসলে অংশগ্রহণ করবে। আর তাছাড়া আমার কাছে মনে হয় যে গ্রুপটা হয়েছে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা এবং ভুটান, তো সেই ক্ষেত্রে অবশ্যই এই গ্রুপে বাংলাদেশ হট ফেভারিট থাকবে। প্রত্যেকটা ম্যাচই আসলে খুবই গুরুত্বপূর্ণ, এখানে কোনো ম্যাচই আসলে সহজ ভাবার সুযোগ নেই। যদিও আমরা যদি চিন্তা করি শ্রীলঙ্কা ভুটানের থেকে ফেভারিট আসলে বাংলাদেশ, তারপরেও আমার কাছে মনে হয় প্রত্যেকটা ম্যাচই আসলে কম্পিটিশন হবে। 23 বছর পর বাংলাদেশের সাব ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে কিনা? ডেফিনেটলি সুযোগ আছে। কারণ এবছর যে স্কোয়াডটা আমি দেখছি সেখানে আমার কাছে মনে হয় যে এই স্কোয়াডটাই আসলে 2003-এর যে সাব চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে এই স্কোয়াডটাকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যেহেতু হোস্ট আমার কাছে মনে হচ্ছে যে এই দলটাই আসলে 23 বছর পর আবার একটা সাব পুনরুদ্ধার করার মতো দল হিসাবে আমার কাছে মনে হয় বেশ স্ট্রেংথ তাদের রয়েছে। সো 23 বছর পর আমার কাছে মনে হয় যে এই দলটাই আবার সাব চ্যাম্পিয়নশিপ জিততে পারে, বিকজ দলটার স্কোয়াড সেটাই বলছে। বাংলাদেশ আসলে তুলনামূলক আমার কাছে মনে হয় একটু সহজ গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা এবং ভুটান, বিকজ এই দুইটা দলকেই হারানোর মতো ক্ষমতা বাংলাদেশে রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি গ্রুপ বি দেখি সেখানে কিন্তু পাকিস্তান, মালদ্বীপ এবং ইন্ডিয়া রয়েছে, সেটা আমি অবশ্যই ডেথ গ্রুপ বলবো। হামজা সমিতদের অন্তর্ভুক্তিতে ফুটবলের জোয়ার লাল সবুজে, আর 23 বছর আগের পুরনো স্মৃতি ফেরাতে যে এই দলটাই ইতিহাস সেরা, আর ওদের নিয়েই যে কোনো অপোনেন্টকে ঘুরিয়ে দেওয়া সম্ভব। শুধুই কি সম্ভব? না, শিরোপার সবচেয়ে দাবিদারও বটে বাংলাদেশ, কিন্তু বিপদ যে নকিং অ্যাট দ্য ডোর। সাফ চলাকালীন ফিফা নভেম্বর উইন্ডো, তখন ইউরোপের ক্লাবগুলোর জন্য একেবারে বাঁচা মরার সময়। তাই তো হামজা, ফারহান আলী ওয়াহিদদের পাওয়া নিয়ে উঁকি দিচ্ছে শঙ্কার কালো মেঘ। ওদের ছাড়া কি সাফ জেতা সম্ভব? হামজা সমিতদের অন্তর্ভুক্ত যদি না থাকে দলে, সেখানে সাব ফুটবল জিততে ইজ ভেরি ডিফিকাল্ট। হামজা সমিত, ফাহমিদুল বা ফারহান আলী ওয়াহিদ এরা যদি সাব ফুটবলের স্কোয়াডে না থাকে, তাদের বাইরে রেখে আসলে সাব ফুটবল চ্যাম্পিয়ন ইজ ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট, বিকজ আমাদের স্ট্রেংথের জায়গায় কিন্তু হামজা, সমিত, এই প্রবাসী প্লেয়ারাই কিন্তু আমাদের মেইন স্ট্রেংথের জায়গা। সো তাদের বাদ দিয়ে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ দলটা আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খুব এনাফ স্ট্রেংথ রয়েছে। সুতরাং আমি বলবো যে তাদেরকে অবশ্যই লাগবে। তারা খেলে এই মুহূর্তে আমাদের দলের যে স্কোয়াডের স্ট্রেংথ রয়েছে, আমি মনে করি যে বাংলাদেশ দলটা চ্যাম্পিয়ন হবে। হামজা সমিত বা ফাহমিদুল এরা যদি আসলে এই সাব ফুটবলে, যেহেতু তাদের ওইখানে প্রিমিয়ার লিগের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা আছে, তো সেইখানে তারা যদি এই সাব ফুটবলে বাংলাদেশের স্কোয়াডে না থাকে, ডেফিনেটলি এটা বাংলাদেশের জন্য খুব হতাশার জায়গা হবে এবং আপনার চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা সেই ব্যাপারে কিন্তু সন্দেহ থাকবে। তো হোপফুলি আমরা আশা করবো যে যত সমস্যাই থাকুক, দেশের মানে যে ম্যাচগুলো আছে ডেফিনেটলি এখানে আপনার হামজা সমিত বা ফাহমিদুল এরা সবাই অংশগ্রহণ করবে। আর যেহেতু আপনার সাফের উইন্ডোর সময় আসলে আপনার প্রিমিয়ার লিগের খেলাগুলো হবে হামজাতে, তো সেই ক্ষেত্রে তো ওদের জন্য আসলে ওই সময়টা আসলে ম্যানেজ করাটা টাফ। 2003-এর সেই সুখের স্মৃতি এবার হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে। সঙ্গে আছেন নতুন দিনের আলোর দিশারি হামজা সমিতদের মতো তারকারা। ঘরের মাঠে এবার আবারও সেই ট্রফি সেলিব্রেশনে মাততে পারবে তো বাংলাদেশ? তাজিন খন্দকার, 71। সাফের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। অনুপ্রেরণা দিচ্ছে লাল সবুজের পারফরমেন্সও। টুর্নামেন্টের পরিসংখ্যান আর বর্তমান ফর্ম এই দলটাকে ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার করে তুলেছে। তবে বাধা হয়ে দাঁড়াতে পারত যেই ভারত, সেই দলটার বিপক্ষেও সুখস্মৃতি আছে হামজাদের। তাই ক্যাবিনেটে আরও একটা ট্রফি রাখার হিসেবটা সহজ হচ্ছে। আবু নাইমার রিপোর্টে বিস্তারিত। 23 বছর আগের কত স্মৃতি তো ভুলতে বসেছেন, তবে একটা ব্যাপার তো ঠিকই মনে আছে, বাংলাদেশের প্রথম ও একমাত্র সেই সাফের শিরোপা। সময় বদলেছে, এখন আর সেই পুরনো আলাপে দিন কাটালে চলবে না, জিততে হবে আরও এক শিরোপা, আর সেটা এবারই। আসরটা যেহেতু ঘরের মাঠেই বসছে, তাই হামজাদের জন্য টার্গেট লক করার কাজটা খুব সহজ। সাফের হিস্ট্রি গ্রাফ বারবার ওঠানামা করছে, কখনো গ্রুপ পর্ব থেকে বাদ, কখনো সেমিফাইনালে খেলেই বিদায় নিতে হয়েছে। তবে ঘরের মাঠের পরিসংখ্যানে ওই একবারই চ্যাম্পিয়ন আর 2009-এর সেমিফাইনালিস্ট। কিন্তু শেষবার 2018 সালে ঘরের মাঠে খেলেও বাদ পড়তে হয় গ্রুপ পর্ব থেকে।
হিস্ট্রি তো সবসময় রিপিট হয় না। আগেরবার ঘরের মাঠে খেলা হলেও সেখানে জমাতে পারেনি বাংলাদেশ, কিন্তু এবার তো দৃশ্যপট একেবারে ভিন্ন। লাল সবুজের ফুটবলে চলছে দিন বদলের খেলা, যেখানে হামজা দেওয়ান চৌধুরীর সাথে আছেন সমিত সোমের মতো তারকা। ওদেরকে নিয়ে তাই নতুন করে স্বপ্নটা বুনতে পারে লাল সবুজের সমর্থকরা, কারণ এবার বাংলাদেশ বদল এনেছে সব পয়েন্টে। বিদেশ থেকে প্রস্তুত হয়ে আসা নামগুলোর সাথে যোগ হয়েছে টমাস ডুলির মতো হেভিওয়েট কোচ, যিনি থাকবেন ডাগ আউটে, আর এটাই বাংলাদেশকে এনে দিতে পারে সাফল্য। তবে এবার হিসেবটা আরো সহজ করে দেবে গ্রুপ পর্বের খেলা। সেখানে গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ভুটান, যেখানে লঙ্কানরা টানা 6 আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, আর ভুটান তো কখনো সেমিফাইনাল ফাইনালের চাপটা কেমন হয় সেটাই জানে না। তাই গ্রুপ পর্বে তেমন বড় বাধা অন্তত থাকছে না বাংলাদেশের। গ্রুপের বাধা পার করে সেমিফাইনাল ফাইনালে পৌঁছে যাওয়া যায়, তাহলে গ্রুপ বি থেকে হয়তো ভারতের মতো সবচেয়ে সফল দলকে ফেস করতে হবে। আর এখানেও তো আছে সুখস্মৃতি, গেল বছরই তো এই দলটাকে হারিয়েছিল বাংলাদেশ। বলতে পারেন হামজারা শুধু হোম অ্যাডভান্টেজই নেবেন না, পারফরমেন্স দিয়েও এই টুর্নামেন্টে শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার হয়েই থাকবেন। স্বপ্নটা তাই এবার দেখতেই পারেন আর একটা শিরোপা ঘরে তোলার। আবু নাইম, ৭১। এবারে ক্রিকেট প্রসঙ্গ। টাইগার স্কোয়াডে স্বস্তি, টিম ম্যানেজমেন্ট দারুণ খুশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেলেন লিটন কুমার দাস। ক্রিকঅপস ইনচার্জ শাহরিয়ার নাফিস দারুণ আত্মবিশ্বাসীও বটে। তাসমান পারে নাকি অজিদের সঙ্গে টাইগারদের লড়াই হবে হাড্ডাহাড্ডি। চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিতে অবশ্য ভোলেননি তিনি। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। আপনার ওভারঅল আমাদের রেসপন্সিবিলিটি গাফিলতি একদমই ছিল না। শেষ মুহূর্তের কল, অস্ট্রেলিয়া সফরের টেস্ট স্কোয়াডে ডাক পেলেন লিটন। ইনজুরির ধকল কেটে গেছে, এবার ব্যাগ গুছিয়ে রোববার রাতে ডারউইনের ফ্লাইট ধরতে হবে এলকেডিকে। অথচ লিটনকে ছাড়াই সিরিজের প্রথম টেস্ট খেলার কথা টাইগারদের। কন্ট্রোল, কনফিডেন্স আর ব্যালেন্স। কাফ মাসল ইনজুরির চোখ রাঙানিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লিটন কি দারুণভাবেই না ফিরলেন। যদিও ডারউইনে যেদিন টাইগাররা প্রথম টেস্টে নামার কথা, সেদিনই অর্থাৎ 13 আগস্ট লিটনের অ্যাসেসমেন্ট হবার কথা। সেই লিটনই 12 দিন আগে ফিট। না, এটা ঠিক হুট করে না, কারণ লিটনের তো রিকভারি পিরিয়ডটা চলছিল এবং ও খুব ইন্টেন্সভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্টের সাথে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা করছিল। আর গত 7 দিনে ওর রিকভারি ট্র্যাকটা খুবই ভালো হয়েছে এবং মেডিকেল ডিপার্টমেন্ট, কোচিং স্টাফ, ওভার এবং লিটন দাস নিজেও ও ফিল করেছে যে না, ও সময়ের চেয়ে দ্রুত রিকভারি করছে। তো যেহেতু রিকভারি প্রসেসটা ভালো, এই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসিশন নিয়েছে যে ও টিমের সাথে জয়েন করুক এবং ফার্স্ট টেস্ট ম্যাচের আগে হয়তো একটা ফিটনেস টেস্টও হবে। ওইটা যদি ভালো হয় তাহলে হি বিকামস অ্যাভেলেবেল। আপনার এক্সপিরিয়েন্স কি বলে বাংলাদেশ কেমন করতে পারে? কারণ একটা বড় কনসার্নের জায়গা হচ্ছে জিম্বাবুয়েতে আমরা খুবই খারাপ করেছি, 2.5 দিনে টেস্টটা হেরে গেছে। জিম্বাবুয়ের রেজাল্ট আমাদের আশানুরূপ হয়নি, এটা সত্য, এটা মেনে নিতেই হবে। অস্ট্রেলিয়া কোনো টিমের জন্য সহজ প্রতিপক্ষ না, আর অস্ট্রেলিয়া নিজের মাটিতে তো নাই। তো ইট উইল বি ডেফিনেটলি আ হার্ড ফট সিরিজ, বাট আমরা মনে করি, বিশ্বাস করি, বাংলাদেশ ক্রিকেট টিম যেই ধরনের খেলা গত 6-7 মাস ধরে খেলছে, বাংলাদেশ টিম অবশ্যই তাদের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করবে এবং বাংলাদেশ টিম যখন তাদের সেরা খেলাটা খেলে, তারা যে কোনো অপোনেন্টকে যে কোনো কন্ডিশনেই হারাতে পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে এটা আমরা স্বীকার করে নিতে চাই, অস্ট্রেলিয়া সিরিজ উইল বি ভেরি টাফ। শুধু ফিটনেস টেস্ট না, লিটন সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন কনফিডেন্সের সাথে। লিটনের ফেরা টিম ম্যানেজমেন্টকে দারুণ স্বস্তি দিচ্ছে, কিন্তু আফসোসও বাড়াচ্ছে। যদি নাহিদ রানাও ফিরে আসতে পারতেন একইভাবে। শনিবার অস্ট্রেলিয়ায় চিকিৎসক দেখিয়েছেন রানা, সুখবরও মিলেছে। ডারউইন আর ম্যাকাই টেস্টে পাওয়া না গেলেও চাপাই এক্সপ্রেসের উন্নতি নাকি হচ্ছে বেশ ভালোভাবে। নাহিদ রানা থাকলে বোধহয় আলাদা একটা, মানে আমরা একটা টেস্ট জয়ের যে কথাটা, এটা আরেকটু জোরালোভাবে বলতে পারতাম বা ইতিহাস তৈরি করার ব্যাপারটা। নাহিদ রানা না থাকাটা আসলে বা কতটুকু এটা আপনার কাছে মনে হয়? নাহিদ রানাকে রিপ্লেস করা ডিফিকাল্ট। নাহিদ রানা অ্যাট দিস মোমেন্ট কনসিস্টেন্সি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার, নিউ পেস সেন্সেশন, ওখানে সারা দুনিয়াতেই কথা হচ্ছে। ডেফিনেটলি বাংলাদেশ টিম ওকে ওই সিরিজে মিস করবে। জিম্বাবুয়ে সফরটাতে তাদেরকে স্কিপ করা যেত কিনা, বা এত বড় একটা গুরুত্বপূর্ণ সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের, সেখানে নাহিদ রানাকে মিস করা একটু কি ভুল সিদ্ধান্ত হয়ে গেল কিনা? হ্যাঁ, দেখুন, আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমের গত 3 বছর ধরে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা, এটা পুরোপুরি জিপিএসের মাধ্যমে হয়। আমাদের ম্যানুয়ালি আমাদের ডাক্তার ফিজিওরা তো করেনি, কিন্তু এক্স্যাক্ট ওয়ার্কলোডটা একটা প্লেয়ারের বডির ভিতর কি হচ্ছে, এটা তো বাইরে থেকে দেখে বোঝা সম্ভব না। তো এটার জন্য আমরা জিপিএস ট্র্যাকারটা ইউজ করি এবং জিপিএস ট্র্যাকার আপনাকে একদম A to Z ইনফরমেশনটা সারাক্ষণ দিতে থাকে। আমরা যদি ওই সেন্সে চিন্তা করি, নাহিদ রানা ওয়াজ
অলওয়েজ আন্ডার দ্যাট ট্র্যাকিং এবং ওর ওয়ার্কলোডে কোনো ইস্যুই ছিল না। সো এইখানে আপনার ওভারঅল আমাদের রেসপন্সিবিলিটি গাফিলতি একদমই ছিল না, একদম পিওরলি আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি ইট ওয়াজ জাস্ট ব্যাড লাক। নাহিদ রানা এই ইনজুরিটা যেটা সাইড স্ট্রেন হয়েছে এটা একদমই আসলে আনএক্সপেক্টেড ছিল। নাহিদ রানা ফিরতে না পারলেও পেসার শরীফুল ইসলাম ফিরতে মরিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার স্বপ্নটা কিছুতেই মিস করতে চান না। নাহিয়ান বিন জসিম, ৭১। ইউএফা রীতিমতো ফুঁসে উঠেছে এবার। ফিফা আস্থা হারিয়েছে ইউরোপিয়ান ফুটবলের গার্ডিয়ান সংস্থাটি এমনই বলছে। এর মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জানানো হয়েছে পদত্যাগের আহ্বান। এমনকি ইনফান্তিনোর অবস্থায় ভোট দেবে ইউরোপের দেশগুলো। এবার কোন পথে হাঁটবেন ফিফা সভাপতি? উয়েফার পরের পদক্ষেপ এবার কি হতে পারে? সবকিছুর বিস্তারিত জানাচ্ছেন মঈন হাসান। ফিফার টানা নাটকীয়তা শেষ, এরপর এলো ইউএফার বিবৃতি, আর একই সাথে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য বার্তা, যে বার্তা একেবারেই পছন্দ হবে না ফিফা সভাপতির। ইউএফা রীতিমতো পদত্যাগের আলটিমেটাম দিয়েছে। ফিফা সভাপতি পদত্যাগ না করলে তার বিরুদ্ধে আসতে পারে অনাস্থা ভোটের সিদ্ধান্ত। এমনকি অনাস্থা ভোটে স্বাক্ষর করতে পারে ইউএফার ৫৫টি দেশ, যদিও এমন ভোট আহ্বানের জন্য ৪৩টি দেশই যথেষ্ট। বিশ্বকাপ সহ বিভিন্ন প্রতিযোগিতা চালানোর জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গঠন করা হবে। সব রেভিনিউ ঢুকবে এই কোম্পানির অ্যাকাউন্টে, আর সেখান থেকে ২০% শেয়ার বিক্রি করা হবে বাইরের বিনিয়োগকারীর কাছে। এই প্রস্তাবে এতদিন পর্যন্ত অটল ছিল ফিফা। প্রস্তাবটি দেওয়ার সাথে সাথেই প্রথম বাধা আসে ইউএফা থেকে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সরাসরি জানায় তারা এমন প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। আর ফিফা যদি এই প্রস্তাবে থাকে তবে তারা বিশ্বকাপ খেলবে না, অর্থাৎ ইউরোপের ৫৫টি দেশ বিশ্বকাপে অংশই নেবে না। ইউএফার পর উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলের গার্ডিয়ান কনক্যাকাফের আপত্তি। তারা বয়কটের ঘোষণা না দিলেও ফিফার প্রস্তাব মানতে পুরোপুরি নারাজ ছিল। এর পরের আপত্তি আসে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির কাছ থেকে। ফিফা কোন পথে হাঁটবে তাই যেন প্রশ্ন হয়ে দাঁড়ায়, যেখানে ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে ১৪৩টি দেশই এর বিপক্ষে। তবে কি এতগুলো দেশ ছাড়াই আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন হবে? এটা তো একেবারেই বাস্তবসম্মত না। এরপরই নিজেদের জায়গা থেকে সরে এসেছে ফিফা। ফিফা প্রস্তাবনা থেকে সরে আসার পরপরই ইউএফা এবার নতুন চাপ তৈরি করছে। একটা বিবৃতিতে সমগ্র ফুটবলের বিজয় হিসেবে উল্লেখ করে ইনফান্তিনোর পদত্যাগের আলাপ তুলছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা সভাপতি এখন কি করবেন? ইউএফার কাছে নতি স্বীকার, নাকি এই ঝড় পেরোতে ইনফান্তিনো আটছেন নতুন কোনো বুদ্ধি? মঈন হাসান, ৭১। এবারে হকির খবর জানাবো। নীল টার্ফে আবারও চেনা গর্জন। হকিতে আধুনিক ও ইউরোপীয় শৈলী ফেরাতে নতুন মিশন শুরু করেছে বাংলাদেশ হকি দল। নবনিযুক্ত জার্মান হেড কোচ পিটার গেরহার্ডের অধীনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো লাল সবুজের প্রথম অনুশীলন সেশন। অনুশীলনের প্রথম দিনেই নিজের অবস্থান স্পষ্ট করলেন হেড কোচ পিটার গেরহার্ড। লক্ষ্য একটাই, এশিয়ান গেমস। অবশ্য বড় মঞ্চের প্রস্তুতির জন্য মাত্র ৪ থেকে ৫ সপ্তাহ সময় পাবেন তিনি। সীমিত সময়ের এই চ্যালেঞ্জকে মিশন ইম্পসিবল হিসেবে আখ্যা দিয়েছেন এই জার্মান কোচ। তবে এখানে দমে যেতে রাজি নন কোচ গেরহার্ড। অসম্ভবকে সম্ভব করে এশিয়ান গেমসে সাফল্য আনাই গেরহার্ডের প্রধান লক্ষ্য। I'm the head coach of the men's team and I have a job to do. And I told you what the target is and I must reach the target. This is hard enough in 4 or 5 weeks to do this. It's, as I said, a mission impossible, but we make it possible. Germany camp, yeah, when in Europe. এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদের অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।